আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যমে তোমরা আরপিএফ সংক্রান্তিত যাবতীয় তথ্য অফিসিয়ালিভাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো এখানে ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই যে ভিডিওটাকে কমপ্লিট দেখার চেষ্টা করো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যাবতীয় তথ্য, সেটি রিটেন থেকে শুরু করে তার সিলেবাস, পিইটি, পিএমটি, মেডিকেল স্ট্যান্ডার্ড, প্রত্যেকটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমাদের ভ্যাকেন্সি কত সেটাও কিন্তু অফিসিয়ালিভাবে জানতে পারবে। সব কিছু জানার জন্য এবং অথেন্টিক নিউজের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো, তোমাদের এখানে রিজিয়ন ভাগ করা আছে। তোমরা চাইলে যে কোনো একটি জোন কিন্তু তোমরা চুজ করতে পারো। এই রিজিয়নের যেমন ইস্টার্ন রিজিয়নের এতগুলো জোন দেওয়া আছে, তারপরে ওয়েস্টার্ন জোনের তোমরা দেখতে পাচ্ছ, নর্দার্ন জোনের দেখতে পাচ্ছ এবং সাউথার্ন জোন। তোমরা যে কোনো একটি জোন কিন্তু তোমাদের চুজ করতে হবে। সেটি তুমি ইস্টার্নও চুজ করতে পারো বা তুমি যে কোনো একটি জোন তুমি চুজ করতে পারো। ওকে, তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলবো, দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে প্রথমে যেটি থাকছে ফেজ 1। ফেজ 1 এর ক্ষেত্রে তোমাদের সিবিটি, একটি কমন সিবিটি এক্সাম কিন্তু হবে। তো এখানে সেটি কিন্তু কন্ডাক্ট করবে আরআরবি বোর্ড কিন্তু কন্ডাক্ট করবে। যেটা হয়েছিল সেটি আরপিএফই সম্পূর্ণ কিন্তু এই পুরো ব্যাপারটাকে কন্ডাক্ট করেছিল, মানে যখন তোমাদের 2018 সালে যখন লাস্ট বেরিয়েছিল। বাট এখন কিন্তু এই 2024-এ যেটি হচ্ছে সেখানে কিন্তু সিবিটিটা পুরো কন্ডাক্ট করবে, আরআরবি কন্ডাক্ট করবে। তো এখানে তোমাদের ফেজ 2-তে কী থাকছে, যেখানে পিইটি থাকবে এবং পিএমটি থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেটিও কিন্তু তোমাদের আরপিএফ এবার কন্ডাক্ট করবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান যেটি হবে সেটিও কিন্তু আরপিএফ কন্ডাক্ট করবে। এখানে তোমাদের এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট, তো এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট। তো এখানে তোমাদের যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, তো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। তোমরা অনেকেই আমাকে এত কিছু বলার পরেও কিন্তু কমেন্ট করছো যে স্যার আমি বিএসসি করেছি, আমি কি আবেদন করতে পারবো? তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মানে হচ্ছে তুমি আর্টস হোক বা সায়েন্স হও বা কমার্স হও, যে কোনো নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আরেকটা প্রশ্ন থাকে যে স্যার আমি বিটেক করেছি কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা যে কোনো ট্রেড নিয়ে, তো সেক্ষেত্রে আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই তুমি পারবে, কারণ বিটেক হচ্ছে সমতুল্য গ্র্যাজুয়েশন। তো সেক্ষেত্রে বিটেকরাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এখানে তোমাদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। মাথায় রাখবে এই 20 থেকে 25 বছরের ক্ষেত্রে এই এজ লিমিটটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের 3 বছর, তোমরা জানো এই বছর কিন্তু 3 বছরের তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এর এজ লিমিটটা যেটি হয়ে যাবে 20 থেকে 28 বছর কিন্তু এজ লিমিট। তো এটি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। যদি তুমি এসসি এসটি থেকে যদি বিলং করো তাহলে তোমার বয়স হবে 20 থেকে এটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে যদি তোমার 33 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি কমিউনিটি থেকে যদি বিলং করো তাহলে তোমার বয়স হচ্ছে 20 থেকে 31 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার কনস্টেবলের ক্ষেত্রে জাস্ট মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে 18 থেকে 25 বছর, 3 বছর কিন্তু ইনক্রিজ। তো এই 3 বছর কিন্তু ঊর্ধ্বসীমায় ইনক্রিজ হয়ে এটা হয়ে যাবে 18 থেকে 28 বছর। ওকে, এটি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তো এখানে যারা এসসি এসটি থেকে বিলং করছো, তাদের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 18 থেকে 33 বছর, এবং তো যারা ওবিসি কমিউনিটি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে 18 থেকে 31 বছর হয়ে যাবে। তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এখানে দেখো যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টে কি থাকবে, ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে যেমন হাইটের প্রথমে বলছি, সেখানে মেল ক্যান্ডিডেটদের 165 সেন্টিমিটার হাইট হতে হবে, আর ফিমেল ক্যান্ডিডেটদের 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের মেল ক্যান্ডিডেট 160 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেট 152 সেন্টিমিটার। এবং গাড়োয়ালিস, গোর্খাস, মারাঠাস, ডোগরাস,
তা এইসব যেসব কমিউনিটি থেকে যারা আছো ক্যাটেগরি থেকে, তাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 163 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেট 155 সেন্টিমিটার হাইট হতে হবে। ঠিক আছে, এটি মিনিমাম হাইট। এর ঊর্ধ্বে হলে কোনো অসুবিধা নেই, বাট এর কম হলেই কিন্তু অসুবিধা হবে। এরপরে দেখো চেস্টের ক্ষেত্রে, চেস্টটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু হবে। তো সেখানে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, সেখানে দেখো 80 সেন্টিমিটার, এটি হচ্ছে আনএক্সপেক্টেড, মানে হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 76.2 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 81.2 সেন্টিমিটার। তারপরে হচ্ছে যে গাড়ওয়ালিস, গোর্খাস, এইসব স্পেশাল যেসব স্পেসিফিক ক্যাটাগরি থেকে যারা আছো, তাদের ক্ষেত্রে হচ্ছে 80 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে 85 সেন্টিমিটার। ওকে, তো এখানে এক্সামিনেশন ফিজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। 500 টাকা আবেদন মূল্য কিন্তু লাগবে। তো এই 500 টাকা কারা কারা দেবে? ইউআর, ইডাব্লিউএস, ঠিক আছে, আর হচ্ছে যারা যারা ওমেন ক্যান্ডিডেট, এই মেন ক্যান্ডিডেট, ঠিক আছে, মেন ক্যান্ডিডেট তারা দেবে এবং ওবিসি ক্যান্ডিডেট তারা দেবে। তো এখানে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি মেন ক্যান্ডিডেট যারা আছে তারা দেবে। আর যারা যারা 250 টাকা আবেদন মূল্য, তারা কারা কারা দেবে? দেখো 250 টাকা আবেদন মূল্য এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে তারা দেবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল। পরবর্তী সময় তোমরা কিন্তু এই যে 250 টাকা যারা দেবে তারা কিন্তু পুরো টাকাটাই রিফান্ড পেয়ে যাবে এবং 500 টাকা যারা দেবে তাদের হচ্ছে 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো প্রত্যেকটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করব সম্পূর্ণ যে যে তোমাদের মনের মধ্যে ডাউট থাকবে সব কটাকে ক্লিয়ার করার। তো এখানে দেখো তোমাদের যে সিবিটি এক্সামটা হবে, এই সিবিটি এক্সামের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অপশান, তো এই ল্যাঙ্গুয়েজ অপশানের ক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার বাংলাতে কি ল্যাঙ্গুয়েজ পাবো? তোমরা 22টা ল্যাঙ্গুয়েজ পাবে, 22টা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, 22টা ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে, যেখানে তোমাদের বাংলা থেকে শুরু করে মারাঠি, যে কোনো ভাষার যে ল্যাঙ্গুয়েজ, সব কটা ভাষা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যারা যারা বাংলাতে কমফোর্টেবল, তোমরা বাংলা কিন্তু চুজ করবে, অবশ্যই বাংলা কিন্তু চুজ করবে, কারণ হিন্দি, মনে রাখবে, হিন্দি এবং ইংলিশ এই ল্যাঙ্গুয়েজ দুটো কিন্তু তোমরা পাবেই অপশানে, কারণ এগুলো হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। এই অপশানে কিন্তু তোমরা পাবে। অনেকে কিন্তু এনটিপিসি পরীক্ষার ক্ষেত্রে, মানে আগের যে এনটিপিসি 2019-এ বেরিয়েছিল, অনেকে মিস্টেক করেছে, আমাকে কমেন্ট করেছিলে যে আমাকে অনেকে বলেছিলে যে স্যার এই যে যে এনটিপিসির ক্ষেত্রে আমাদের অনেক ব্যর্থ হয়ে গেলাম, কারণ আমরা ভুল করে ইংলিশ অপশান চুজ করে ফেলেছি, বাট আমরা ইংলিশে মোটেই কমফোর্টেবল নয়, আমরা বাংলাতে কিন্তু পরীক্ষা দিতে কমফোর্টেবল। তো সেক্ষেত্রে কি করার আছে? তো আমি বলেছি যে এটা কিছুই করার নেই, কারণ তুমি যেহেতু আবেদন করে ফেলেছো, তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের হয়তো অপশান তোমরা আর পাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো 2024-এর এই যে ভ্যাকেন্সি, সেখানে প্রত্যেকটি তোমরা যে পোস্টেই আবেদন করো না কেন, বা যতগুলো বেরোবে, সেটা গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, টিটি বলো, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা চুজ করে রাখবে, কারণ তোমরা হিন্দি, ইংলিশ কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু পাবেই। ওকে, তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। পরীক্ষাটি যেটি হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, দেখো 90 মিনিট সময় পাবে, 120টা কোশ্চেন থাকছে, যেখানে 50টা জেনারেল অ্যাওয়ারনেস, 35টা অ্যারিথমেটিক এবং 35টা হচ্ছে জিআই। কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে 90 মিনিট সময় পাচ্ছ, 120টা কোশ্চেন, 50টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 35টা হচ্ছে অ্যারিথমেটিক এবং 35টা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো এখানে তোমাদের সিবিটির ক্ষেত্রে যে সিলেবাসগুলো এখানে দিয়ে দিয়েছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে পড়তে হবে, এই চ্যাপ্টারগুলো তোমরা ফলো করবে, কারণ এখান থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। এবার দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকছে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকছে, এবং মনে রাখবে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখো তোমাদের পিইটিতে কি হবে। পিইটিতে যেটি হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এটা সাব ইন্সপেক্টর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে, 1600 মিটার রান থাকছে। ঠিক আছে, আর লং জাম্প হচ্ছে 12 ফিটের লং জাম্প এবং 3 ফিট 9 ইঞ্চের হচ্ছে হাই জাম্প হবে। তারপর সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 4 মিনিট সময় পাবে, 800 মিটার তোমাদের রান হবে, যেখানে 9 ফিট হচ্ছে লং জাম্প এবং 3 ফিট হচ্ছে হাই জাম্প।
তারপর কনস্টেবলের মেলের ক্ষেত্রে দেখো এখানে 5 মিনিট 45 সেকেন্ড সময় পাবে, 1600 মিটার রান। তারপরে হচ্ছে 14 ফিটের হচ্ছে লং জাম্প এবং 4 ফিটের হচ্ছে হাই জাম্প। তারপরে কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে তোমাদের 3 মিনিট 40 সেকেন্ড সময় পাবে, 800 মিটার রান, 9 ফিট হচ্ছে লং জাম্প এবং 3 ফিটের হচ্ছে হাই জাম্প। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। তো এখানে দেখো একটা স্পেশাল নোট কিন্তু দেওয়া হয়েছে, যেখানে এক্স সার্ভিসম্যান যেসব ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু পিইটি হবে না, তাদের পিইটির ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে এবং বলছে দে উইল হ্যাভ টু আন্ডারগো পিএমটি, তারা শুধুমাত্র ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু চলে যাবে ডাইরেক্ট। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কতগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। কি কি ডকুমেন্টস সেগুলো জেনে নাও। তো এখানে দেখো তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, সেটি প্রুফ অফ এজের জন্য। তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন মাধ্যমিকের সার্টিফিকেট, সেগুলো প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, অর্থাৎ যারা যারা এসআই এর জন্য আবেদন করবে সাব ইন্সপেক্টরের জন্য, তাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিতে হবে। যারা মাধ্যমিকে মানে কনস্টেবলের জন্য আবেদন করবে তারা মাধ্যমিকের সার্টিফিকেট দেবে। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি মনে রাখবে, এইটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু সার্টিফিকেট নেওয়া হবে। তো সেক্ষেত্রে যাদের যাদের স্টেট সার্টিফিকেট আছে তারা চেষ্টা করো, মানে সময় আছে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নেওয়ার। স্টেট সার্টিফিকেট থাকলে সেন্ট্রাল সার্টিফিকেট বানানো কিন্তু খুব একটা বেশি চাপের কিন্তু নেই। ডিসচার্জ সার্টিফিকেট শুধুমাত্র এটা এক্স সার্ভিসম্যানদের জন্য, এটা তোমাদের জন্য নয়। 2 কপি সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ লাগবে। তারপরে এনওসি, মানে হচ্ছে যারা প্রেজেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট কোনো জায়গায় কাজ করছে তাদের এনওসি লাগবে, এটা তোমাদের জন্য নয়। ডোমিসাইল সার্টিফিকেট, সেটি হচ্ছে হোয়ার এভার অ্যাপ্লিকেবল। তো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট যারা যারা ডোমিসাইলের জন্য মানে ইয়ের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তো হ্যাঁ, তো এরপরে হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট, তারপরে হচ্ছে যে সার্টিফিকেট বিলং টু ইকোনমিক্যালি উইকার সেকশন মানে ইডাব্লিউএস এর জন্য তাদেরও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এখানে তোমরা চেষ্টা করবে রিনিউ করিয়ে নেওয়ার, 1 বছরের যেহেতু ভ্যালিড থাকে সেই 1 বছরের ভ্যালিডটাকে বাড়িয়ে রিনিউ করিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ পরবর্তী সময় কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবেদনের ক্ষেত্রে কিন্তু এই রিনিউ করানোর পরে যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা কিন্তু চাইবে। তো সেক্ষেত্রে চেষ্টা করো আগে থেকে কাজটাকে করে রাখার। তো এখানে দেখো তোমাদের এখানে যারা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এই যে 120 নম্বরের পরীক্ষা হবে, এখানে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 42 এবং এটা ইউআর আর ওবিসির ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 36। তবে এই নাম্বারটা কিন্তু মানে কোয়ালিফাইং মার্কস, এটাকে কিন্তু তোমরা মানে কাট আপ হিসাবে ধরো না, কাট আপ যখন যাবে তখন অনেকটাই কিন্তু হাই যাবে। তো সেক্ষেত্রে বলবো প্রস্তুতির ওপর কিন্তু ফোকাস করো, কারণ সময় এখন অনেক আছে। তো সেই সময়টাকে কাজে লাগিয়ে যদি তোমরা এখন থেকে যদি প্রস্তুতি নাও তাহলেই কিন্তু একটা জায়গা তোমরা তৈরি করতে পারবে, কারণ কম্পিটিশন কিন্তু অনেকটাই লেভেলের কিন্তু হাই। তো এবার দেখো তোমাদের যে এই নোটিফিকেশানটা কিন্তু আগেও প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিফিকেশানটার মাধ্যমে আমি তোমাদের যাবতীয় ডিটেলস ইনফরমেশান দিয়ে দিলাম। তো এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাদের বলে দিই। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এই B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কী থাকে সেই ব্যাপারটা কিন্তু তোমাদের বলছি পরবর্তী জায়গায়। তো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি, তোমরা জানো 4460 শূন্যপদের একটি মানে এমপ্লয়মেন্ট নিউজের নোটিফিকেশান বলে একটা মানে বার করেছিল, মানে সোশ্যাল মিডিয়া সার্কুলেট করা হয়েছিল, যেটি সম্পূর্ণ কিন্তু ফেক ছিল। তো এই ব্যাপারটা কিন্তু হয়েছিল, বাট এখানে যেটি আমি তোমাদের বলছি অফিসিয়ালিভাবে যেটা জানানো হয়েছে সেটি হচ্ছে 2000 মতো শূন্যপদ, সেটি কনস্টেবলের ক্ষেত্রে এবং 250টি মতো শূন্যপদ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। তো এই জায়গাটা কিন্তু তোমরা মাথায় রাখবে, তোমাদের ভ্যাকেন্সি 2250টি শূন্যপদেরই কিন্তু বেরোবে। তো সেক্ষেত্রে যতই 4000 বলুক, 5000 বলুক, 6000 বলুক, সেটা কিন্তু কোনো চান্স কিন্তু নেই, যেহেতু অফিসিয়ালিভাবে এই নোটিফিকেশনটা অফিসিয়ালিভাবে এই নোটিশটা যেহেতু দিয়েছে। তো সেক্ষেত্রে 2250 শূন্যপদেরই ভ্যাকেন্সি তোমাদের বেরোবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তার মধ্যে 15% ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ করা থাকবে ওমেন ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য, আর এবং 10% যেটি ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভেশন থাকবে সেটি এক্স সার্ভিসম্যানদের জন্য। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি ভাগ করছে। তো সেক্ষেত্রে শূন্যপদ কিন্তু খুবই কম, বাট ফাইট করতে গেলে তোমাকে কিন্তু সেই লেভেলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে, কারণ এখন কম্পিটিশান হাই হবে। কিন্তু তুমি যদি এক্সট্রা অর্ডিনারি হও তাহলেই কিন্তু এখানে ভালো পারফর্ম করতে পারবে, কারণ সময়ের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে মানে শূন্যপদ কমছে, কিন্তু
মানে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে আগাম প্রস্তুতির জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমাদের আমি চেষ্টা করছি যে, কারণ কিছু ব্যস্ততার কারণের জন্য আমি আপলোড করতে পারছি না, অনেকগুলো তোমাদের ক্লাসগুলো স্টাডি করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যাতে ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে আমি ধাপে ধাপে যে জিকে থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস শুরু করা। দেখো এর ভ্যাকেন্সি মানে ফুল নোটিফিকেশানটা যেটা বেরোবে সবথেকে বেশি যেটা চান্স আছে সেটি হচ্ছে তোমাদের এই মাসটার মধ্যে কিন্তু চান্স আছে, তবে মার্চ থেকে এপ্রিল, আমি বলবো মার্চ থেকে এপ্রিলের মিডিলের মধ্যে কিন্তু এর বিজ্ঞপ্তি মানে একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু সবথেকে বেশি চান্স আছে। মার্চে যেহেতু তোমাদের টেকনিশিয়ানের এখন মানে চলছে, আবেদন চলছে, তো সেক্ষেত্রে তোমরা ধরতে পারো এপ্রিলে কিন্তু মধ্যে তোমাদের এর মানে আরপিএফের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তার আগে তোমরা মনে রাখবে এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু এর একটি শর্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তা এপ্রিল থেকেই কিন্তু তোমাদের আবেদন কিন্তু শুরু হবে আরপিএফের, এটা আমার যতদূর মনে হচ্ছে একদম কনফার্মভাবে, কারণ আরপিএফের বিজ্ঞপ্তি বেরোবে এটা তোমরাও নিজেরাও জানো, কারণ এই নোটিশটা যেটা প্রকাশিত করা হয়েছে সেটা সম্পূর্ণ রেলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এটা ট্রাস্ট করতেই পারো যে আরপিএফের বিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুতই কিন্তু প্রকাশিত হবে, তবে ভ্যাকেন্সি কিন্তু খুব কম থাকবে। যেরকম আমি বললাম 2250টি শূন্য পদই কিন্তু তোমাদের থাকবে, খুব একটা বেশি কিন্তু বৃদ্ধি পাবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কি আছে। তো B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে 4 নম্বর দেখো, এখানে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, ভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিস্টেন্স ভিশন 6/9/6/12 উইথ অর উইদাউট গ্লাসেস। তো পাওয়ার অফ লেন্স নট এক্সিস্ট 4 ডায়োপ্টার, অর্থাৎ 4 ডায়োপ্টারের বেশি কিন্তু তোমাদের চশমার পাওয়ার হলে কিন্তু হবে না। তো সেটা কিন্তু ভালো করে চেক করে নিও, তাহলেই কিন্তু এর জন্য প্রস্তুতি নাও, না হলে কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই। এত দূর পৌঁছানোর পরে যদি কেউ মেডিকেল থেকে বাদ পড়ে যায় তার থেকে কিন্তু কষ্টের কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে বলবো আগে চোখের পরীক্ষাটা ভালো করে নাও, কারণ চোখের ব্যাপারে রেল কিন্তু খুবই কড়াকড়ি ব্যাপার থাকে। তো এখানে দেখো তোমাদের নিয়ার ভিশনের ক্ষেত্রে 0.6 দেওয়া হয়েছে উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ এটার ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যাদের চোখে চশমা আছে কোনো অসুবিধা কিন্তু নেই, তারা চশমা পরে অথবা না পরে এই দৃষ্টিশক্তি থাকলে আবেদন করা যাবে। কিন্তু এখানে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, তারপরে ফিল্ড ভিশন, নাইট ভিশন এইসব টেস্ট কিন্তু হবে, অর্থাৎ যাদের কালার ব্লাইন্ডনেসের যাদের সমস্যা আছে তারা কিন্তু আবেদন করো না, কারণ তাদের আবেদন কিন্তু পরবর্তী সময়ে যখন তোমরা মেডিকেলে যাবে সেখানে কিন্তু চান্স থাকবে বাদ পড়ে যাওয়ার, কারণ আরপিএফের ক্ষেত্রে এরা কিন্তু কোনো রিস্ক কিন্তু নেবে না, ডাইরেক্ট কিন্তু বার করে দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো এর জন্যই আমি সবসময় তোমাদের প্রস্তুতি রিলেটেড বা কমপ্লিট ইনফরমেশান রিলেটেড ভিডিও আমি বানাই, যাতে তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা মানে 100% এফর্টে যাতে তোমরা স্টাডি করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি কমপ্লিটভাবে ইনফরমেশান দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।